কুয়াশা ঘেরা পরিবেশে দাঁড়িয়ে আছে মায়া। রুদ্র আশেপাশে তাকিয়ে জায়গাটা কোথায় বোঝার চেষ্টা করলো, কিন্তু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না জায়গাটা। অচেনা জায়গা, রুদ্র এর আগে কখনো আসেনি এখানে। রুদ্র তাকালো মায়ের দিকে। মায়ের নিষ্পলক তাকিয়ে আছে ওর দিকে। ওর পরিধানে সাদা লং ফ্রক, বাতাসের তোপে চুলগুলো মুখের উপরে শাস্ত্রে পড়ছে। চোখে কোনো অনুভূতি নেই, দৃষ্টিহীন তাকানোর ধরন। রুদ্র আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো মায়াকে, এটা কোন জায়গায় নিয়ে এসছিস? এমন আজব কেন জায়গাটা? মায়া কোনো প্রত্যুত্তর করলো না এর। নিজ থেকেই উদাস কণ্ঠে বলল, আমি বিদায় নিতে এসেছি তোর কাছে। বিদায়? রুদ্র ভ্রু কুচকে বলল, চলে যাব, তাই বলতে এসেছি। বিদায় দে আমায়। মানে কোথায় যাবি? রুদ্র ফের প্রশ্ন করলো। মায়া প্রশ্নের কোনো উত্তর দিল না। কুয়াশারও ঘনীভূত হয়ে চারিপাশে ছড়িয়ে পড়ল। মায়া কুয়াশার ভিড়ের অন্ধকারে হারিয়ে গেল। রুদ্র চিৎকার করে ডাকলো, মায়া মায়া, কিন্তু সাড়া দিল না মায়া। রুদ্র চারপাশে খুঁজে চিৎকার করে ডাকলো মায়াকে, আর না পেরে হাঁটু মুড়ে বসে পড়ল। মুখে হাত দিয়ে ঢেকে চিৎকার করে বলল, মায়া, মায়া, মায়া কোথায় চলে গেলে তুই আমাকে ছেড়ে? ধরফরিয়ে উঠে বসল রুদ্র। হৃৎপিণ্ড জোরে জোরে শব্দ করে কাঁপছে। নিঃশ্বাস বন্ধ হয়ে বের হচ্ছে। পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। পরনের টি শার্ট ঘামে গায়ের সাথে লিপটে গেছে। ফুল স্পিডে এসি চলছে, কিন্তু তারপরও ঘামছে রুদ্র। রুদ্র আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। নিজের কক্ষের বিছানায় বসে আছে ও। কক্ষে আবছা আলো, বেলকনি দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের হালকা আলো কক্ষে প্রবেশ করছে, আর তাতেই কক্ষের সবকিছু অবয়ব ঠাউর করা যাচ্ছে। বালিশের ওপর একটা ছবির ফ্রেম রাখা। রুদ্র হাত বাড়িয়ে ফ্রেমটা হাতে নিল। ফ্রেমে ওদের 7 জনের হাস্যোজ্জ্বল ছবি। সেদিন লেকের পাড়ে তুলেছিল ছবিটা। শখানেক ছবির মধ্যে এই ছবিটাই সিলেক্ট করেছিল সবাই মিলে। তারপর 7টা সুন্দর ফ্রেমে বাঁধিয়ে সবাই একটা একটা করে নিয়েছে। রুদ্র আলতো হাত বুলিয়ে দিল ছবিটাতে। সবাই একসাথে দল বেঁধে পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে উপচে পড়া খুশি নিয়ে রুদ্র ফ্রেমটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ফ্রেমের ছবিতে সবাইকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভাঙল ভয়ঙ্কর একটা স্বপ্নে। রুদ্রের এখনো বুক কাঁপছে। কি বিশ্রী একটা স্বপ্ন! এই স্বপ্নটা ও কালকেও দেখেছিল। রুদ্রের ভয় লাগছে। বিছানা হাতে ফোন খুঁজে নিয়ে রুদ্র মায়ের নাম্বারে কল দিতে গিয়েও দিল না। ফোনের স্ক্রিনে 2:15 নিশ্চয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। যদিও মায়া এত তাড়াতাড়ি ঘুমানোর মানুষ না, পুরো রাত জেগে থাকা ওর অভ্যাস। এই সময়টা ওর কাছে সন্ধ্যা মাত্র, কিন্তু এখনো অসুস্থ। সন্ধ্যায় কল করে রুদ্র জেনেছিল মায়ের আবার জ্বর উঠেছে। রুদ্র পই পই করে বলে দিয়েছে যাতে নিজের যত্ন নেয় ও তাড়াতাড়ি যাতে ঘুমিয়ে পড়ে। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। রুদ্র ফোনটা রেখে দিল। যদি ঘুমিয়ে পড়ে তাহলে ঘুম ভেঙে যাবে মায়ার। আরেকবার ঘুম ভাঙলে মেয়েটা আর শত চেষ্টা করে ঘুমোতে পারবে না। মাইগ্রেনের ব্যথা উঠবে, আরও অসুস্থ হয়ে যাবে। রুদ্র বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে বেলকনিতে চলে গেল। শুধু কয়েক ঘন্টার ব্যবধান, তারপর মায়ের কাছে চলে যেতে পারবেও। শুধু সকালের আলো ফোটার অপেক্ষা। একটু আলো ফুটলেই মায়াকে নিয়ে আসতে যাবে ও। রুদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো সকাল হওয়ার। জ্বর বাড়তেই মায়ের ঘুম ভেঙে গেল। কাশতে কাশতে উঠে বসলো। শরীরে অস্বাভাবিকভাবে কাঁপছে ওর। মাথা ঘুরছে। মায়া আশেপাশে তাকালো, কিন্তু সবকিছু ঝাপসা অন্ধকার মনে হচ্ছে। ও কোনো অন্ধকার পাতালপুরিতে আটকে গেছে। গলা শুকিয়ে কাঠের ন্যায় হয়ে আছে। বুকের ভিতরে ধুধু মরুভূমি। মাথা ব্যথায় মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে ও। মায়া বসা অবস্থায় কোনোমতে সাইড টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢাললো। হাতের কাঁপুনির ফলে পানিটা ছিটিয়ে পড়ল কিছুটা। মায়া এক ঢোকে পুরো গ্লাস শেষ করলো। মাথা চেপে বসে থাকলো কিছুক্ষণ। সহ্য শক্তি ভেঙে গেলে বিছানা ছেড়ে দাঁড়ালো। টলছে, মাথা ঘুরে পড়ে যাবে মনে হচ্ছে। চেয়ারে হাত দিয়ে ঠেকিয়ে পড়তে পড়তে সামলালো নিজেকে। হাত দিয়ে মুখ চেপে ধরল শক্ত করে। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মায়া টলমলে পায়ে কক্ষ ছেড়ে বাইরে এলো।
বিধ্বস্ত কণ্ঠে ডাকলো নিজের মা বাবাকে, কিন্তু এত রাতে দুজনের কেউ হয়তো জেগে নেই। শরীরের ব্যালেন্স রাখতে না পেরে পায়ের সাথে পা লেগে ধপ করে মেঝেতে বসে পড়ল মায়া। কিছু পরের শব্দে মাহিরা খানের ঘুম ভেঙে গেল। বাহির থেকে কারো অস্পষ্ট ডাক ভেসে আসছে। নিজের মেয়ের কথা মাথায় আসতেই কক্ষের বাহিরে দৌড় দিলেন তিনি। মায়া মেঝেতে হাত ঠেকিয়ে মাথাটা নিচু করে বসে আছে। মাহিরা খান দ্রুত পায়ে এগিয়ে গেলেন মেয়ের কাছে। বিধ্বস্ত মায়াকে দেখে গলা ফাটিয়ে চিৎকার দিলেন তিনি। নিজের শাড়ির আঁচল নিয়ে নাক চেপে ধরলেন মায়ের। মাহিরা খানের চিৎকারে মোস্তাফিজ খান হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। মাহিরা খান মেয়ের মাথা বুকের সাথে চেপে ধরে বসে আছেন। মায়া জোরে জোরে শ্বাস ফেলছে। ওর রক্তে মাহিরা খানের শাড়ি ভিজে যাচ্ছে। চোখ মুখ টকটকে লাল হয়ে গেছে ওর। মাহিরা খান কেঁদে দিলেন। জোরে কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটা এমন করছে কেন? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। মায়া শক্ত করে হাত চেপে ধরল নিজের বাবার। ভাঙা ভাঙা কণ্ঠে অতি কষ্টে বলল, বাবা মা, আমি মনে হয় আর বাঁচবো না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে খুব। রুদ্রকে কল করো তোমরা প্লিজ। আমি মরার আগে একবার ওকে দেখতে চাই। মাহিরা খান ঝরঝর করে কেঁদে দিলেন। নিজের মেয়েকে বুকের সাথে আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলেন। মুস্তাফিজ খান কল করলেন হামিদ ইয়াসিরকে। রুদ্র এখনও দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, অপেক্ষা করছে সকাল হওয়ার। ওর মস্তিষ্কে এখন শুধু একটাই চিন্তা, কখন সকালের আলো ফুটবে আর কখন সে গিয়ে নিজের প্রিয় মানুষকে নিজের কাছে নিয়ে আসবে। কিন্তু এই প্রান্তে থাকা রুদ্র জানল না ওই প্রান্তে থাকা মানুষটা কতটা যন্ত্রণায় কাতরাচ্ছে, প্রতিটা নিঃশ্বাসে তাকে দেখার জন্য কতটা আকুলতা জানাচ্ছে। রুদ্র জানে না, কিচ্ছু জানে না সে। মায়া যখন রাত জেগে অপেক্ষা করতো ওর জন্য, রুদ্র ফিরে আসতো, হয়তো ওকে বকতো একটু, কিন্তু মায়ের কাছে ফিরে আসতো শেষ রাত হলেও। কিন্তু রুদ্র জানে না ওর অপেক্ষা শেষ হবে কিনা, ওই মানুষটা আদৌ ফিরবে তো, ওর অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের কাছে ফিরে আসবে তো। সকালের মিটিমিটি আলো ফুটছে। রুদ্র নামাজ পড়ে এসে বেলকনিতে দাঁড়ালো। সকালের স্নিগ্ধ বাতাস গায়ে মাখালো। চোখ বন্ধ করে মন ভরে শ্বাস নিল। সকালের এই কোমল বাতাসে শ্বাস নিলে মন প্রাণ জড়িয়ে যায়। রুদ্র ক্ষণকাল থেকে কক্ষে চলে এলো। আর তর সইছে না। মায়া বলেছিল যাওয়ার পরের দিন চলে আসবে, তাই এক্ষুনি বেরোতে হবে ওদের বাড়ির উদ্দেশ্যে। এত সকালে ওকে দেখে ও বাড়ির সবাই নিশ্চয়ই অবাক হবে। তাতে কি, যে যা ভাবে ভাবুক, অন্তত মায়াকে চোখের দেখাটা তো দেখতে পাবে। রুদ্র দেয়াল ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটায় বরাবর 5:30। আর অপেক্ষা করা ওর দ্বারা সম্ভব হবে না। ওই ভয়ঙ্কর স্বপ্নটা দেখার পর থেকেই মায়াকে দেখার জন্য মনটা খচখচ করছে। রুদ্র পরনের টি শার্ট বদলে একটা জাম কালারের শার্ট পরে নিল। হাতে ঘড়ি পরে মোবাইল প্যান্টের পকেটে ঢোকালো। গাড়ি চাবি হাতে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ঘর থেকে বেরোনোর আগে নিজের মায়ের কক্ষে উকি দিল। রাফানা চৌধুরী ঘুমোচ্ছে, হয়তো নামাজ পড়ে শুয়েছে এখন। রুদ্র আর ডাকল না তাকে। সদর দরজা পেরিয়ে বাহিরে বেরিয়ে এলো। মনে মনে ভাবলো তার মা ওঠার আগেই মায়াকে নিয়ে চলে আসবে, পারলে মায়াকে ঘুমন্ত অবস্থায় কোলে করে নিয়ে আসবে। রুদ্র ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। রাস্তা ফাঁকা, মানুষ এখনো ঘর ছেড়ে বের হয়নি। এই সাত সকালে কেই বা বের হবে? রুদ্রর মনে হচ্ছে রাস্তাটা যেন ফুরুচ্ছেই না, হয়তো বেশি তাড়াহুড়ো করছে তাই। বাড়ির বাহিরে অবাক হয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। এই সাত সকালে বাড়ির সদর দরজা হাট করে খোলা। ও তো মনে করেছিল বাড়ির বাহিরে ঘণ্টাখানিক দাঁড়িয়ে থাকতে হবে ওকে। রুদ্র দ্বিধান্বিত মন নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ঢুকেই আরেকটা ছটকা খেল। বাড়ির সব সার্ভেন্টরা ড্রয়িং রুমে এক এক জায়গায় বসে আছে, সবার দুঃখী চেহারা। রুদ্রকে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়ে একসাথে তাকালো ওর দিকে। জামিলার মা কাঁদতে কাঁদতে দৌড়ে এলেন রুদ্রের কাছে। রুদ্র অবাক হয়ে দেখছে তাকে। সব সার্ভেন্টের মধ্যে ওনার সাথে টুকিটাকি কথা হতো রুদ্রের। যেহেতু বাড়ির অগণিত বাড়ি এসেছে রুদ্র, সেহেতু ওনার সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল। ওনার কান্না দেখে রুদ্র উৎকণ্ঠা নিয়ে বলল, আন্টি, আপনি এভাবে কাঁদছেন কেন? আর বাড়ির এই অবস্থা বা কেন? সব এইভাবে বসে আছে কেন? আমার মাথাতে কিছু ঢুকছে না। বাড়ির সবাই ঠিক আছে তো?
মহিলা কান্নার চোটে কথা বলতে পারছে না। রুদ্র অধৈর্য হয়ে বলল, আন্টি কিছু তো বলুন, কি হচ্ছে প্লিজ বলুন। মামনি ভাবে ওরা ঠিক আছে তো? মায়া ম্যাডাম। রুদ্রর বুকটা ধক করে উঠল। চিন্তিত স্বরে অতি দ্রুত বলল, মায়া, মায়ের কি হচ্ছে? মহিলা কিছু বলল না। রুদ্র চিৎকার করে বলল, বলবেন আমাকে মায়ের কি হয়েছে? রুদ্র প্রশ্নের উত্তরের আর অপেক্ষা করল না। এই মুহূর্তে ওর মস্তিষ্কে শুধু মায়ের চিন্তা ভর করছে। রুদ্র দ্রুত পায়ে উপরে উঠল। বারান্দায় ছোপ ছোপ রক্তের দাগ। রক্ত দেখে রুদ্রের গলা শুকিয়ে গেল। দ্রুত পায়ে গেল মায়ের কক্ষের দিকে, কিন্তু কক্ষে গিয়ে কাউকে পেল না। পুরো কক্ষ খালি। রুদ্র বেরিয়ে এসে মাহিরা খান আর মোস্তাফিজ খানের কক্ষে খুঁজল, কিন্তু সেখানেও পেল না কাউকে। রুদ্র দ্রুত পায়ে আবার নিচে নামলো। সবাই নিঃসহায় হয়ে চেয়ে আছে ওর দিকে। রুদ্র সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, আপনারা প্লিজ বলবেন আমাকে বাড়ির সবাই কোথায় আছে, মায়ের কি হচ্ছে বলুন প্লিজ। বলতে বলতেই রুদ্রর কোটর ভর্তি হলো। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, কিন্তু তারপরেও কেউ কিছু বলছে না। একজন সার্ভেন্ট এগিয়ে এসে বলল, মায়া ম্যাম অসুস্থ হয়ে পড়েছেন, তাকে তার মা বাবা হসপিটালে নিয়ে গেছেন। রুদ্র এবার ওদের সামনেই কেঁদে দিল। ভাঙা কণ্ঠে সামনের জনকে জিজ্ঞেস করলো, কোন হসপিটালে নিয়ে গেছে জানেন? মুস্তাফিজ স্যারের একজন ডাক্তার বন্ধু আছে না, ওনার হসপিটালে। রুদ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। হামিদ ইয়াসির যে হসপিটালে জয়েন আছেন সে হসপিটালের নাম রুদ্র জানা। রুদ্র এক প্রকার দৌড়ে বাড়ির বাহিরে বের হলো। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে বারংবার। রুদ্র এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আছে, আর অন্য হাতে শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। ফুল স্পিডে গাড়ি চলছে। তারপরও রুদ্র পারছে না গাড়ি উড়িয়ে নিয়ে যেতে। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে রুদ্র দৌড়ে গেল ভিতরে। রিসেপশনিস্টের থেকে ইনফরমেশন কালেক্ট করতেও যেন কষ্ট হচ্ছে রুদ্রর। রিসেপশনিস্ট জানালেন পেশেন্টকে ইমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছে। রুদ্র সেখানে পৌঁছে দেখতে পেল মাহিরা খান সারিবদ্ধ সিঁড়ির একটিতে বসে মুখে হাত ছেঁকে কাঁদছেন। রুদ্র দৌড়ে তার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। মাহিরা খান ফোলা ফোলা চোখে তাকালো রুদ্রর দিকে। রুদ্র অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে। মাহিরা খান জোরে কেঁদে দিলেন রুদ্রকে দেখে। রুদ্র কাল বিলম্ব না করে জড়িয়ে ধরল তার মামনিকে। মাহিরা খান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। রুদ্রর চোখ জ্বলছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে দ্রুত গতিতে। কি হয়ে গেল ওর মানুষটার? কালকেও এই সময় মেয়েটা ওর সাথে ছিল, কিন্তু এখন নেই। রুদ্রের বুক ফাঁকা হয়ে আছে, গলবের অবধি তিক্ত। রুদ্র মাথায় হাত বুলিয়ে দিল নিজের মামনির। মাহিরা খান কাঁদতে কাঁদতে বললেন, রুদ্র, আমার মেয়েটা কিভাবে অসুস্থ হয়ে পড়েছে, ও ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে মামনি, একদম ঠিক হয়ে যাবে দেখো। রুদ্র ভাঙা গলায় বলল। মাহিরা খান মুখ তুললেন, নিজের রক্ত মাখা শাড়ির আঁচল দেখিয়ে বললেন, দেখো রুদ্র, দেখো কিভাবে রক্ত লেগেছে। এইসব মায়ার রক্ত। আমার মেয়েটার শরীরের থেকে কতটুকু রক্ত বেরিয়ে গেছে। রুদ্র যেন আটকে উঠল। শুধুমাত্র জ্বরের কারণে এত রক্ত বের হওয়ার কারণ খুঁজে পেল না। রুদ্রের বুকে ব্যথা হচ্ছে ভীষণ। আল্লাহ জানে কতটা কষ্ট পেয়েছে মেয়েটা। রুদ্র নিম্ন স্বরে জিজ্ঞেস করলো, ইমার্জেন্সি ওয়ার্ডে কখন রাখা হচ্ছে ওকে? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে রুদ্র, ডক্টররা এখনো বেরোয়নি। রুদ্র দেখল মোস্তাফিজ খান বড় বড় পা ফেলে এগিয়ে আসছেন। তার সাথে একজন নার্স স্টিলের ট্রেতে করে প্রয়োজনীয় মেডিসিন নিয়ে আসছে। নার্সের স্টিলের ট্রে ভর্তি জিনিসপত্র নিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে লেখা রুমে ঢুকে গেল দেখে মোস্তাফিজ খান দাঁড়িয়ে আছেন। রুদ্র গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওনাকে। একে একে সবাই এসে পৌঁছালো হসপিটালে। রাহুল কল দিয়েছিল রুদ্রকে। রুদ্র জানিয়েছিল মায়ের অসুস্থতার কথা। তারপর রাহুলই সবাইকে কল দিয়ে বলেছে রাফানা চৌধুরীকে নিজ দায়িত্বে গিয়ে নিয়ে এসেছে। রাফানা চৌধুরীর কাঁধে মাথা রেখে কেঁদে চলেছেন মাহিরা খান। বারবার বলছে তার মেয়ের কাছে যাবে। রাফানা চৌধুরী নিজেও কাঁদছেন। মায়ে যে তারও মেয়ে, কখনো যে রুদ্র থেকে আলাদা করে দেখেনি ওকে। উল্টো রুদ্রের চেয়েও বেশি মায়াকে অনুভব করেছে মেয়েটার জন্য। রুহানি আর রাহুলের মা মিলে সামলানোর চেষ্টা করছে দুজনকে। আরিয়ানার সাহিলের বাবা দাঁড়িয়ে আছেন মুস্তাফিজ খানের সাথে।
রিয়ানার বাবা দেশের বাইরে থাকায় তিনি আসতে পারেননি। মোস্তাফিজ খান কিছুক্ষণ পর পর চোখ মুছছেন। তাকে সবাই মিলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একজন বাবাকে সান্ত্বনা দেওয়া কি এতই সোজা, তাও মেয়ের এই অবস্থায়? রুহানি আর রিয়ানা সারিবদ্ধ সিঁড়িতে বসে কাঁদছে। রাহুল শক্ত করে রুদ্রকে জড়িয়ে ধরে বসে আছে। রুদ্র হিচকি তুলে কাঁদছে। এতক্ষণ হয়ে গেছে, ডাক্তাররা এখনো বেরোননি। রাহুল সান্ত্বনা দিতে পারছে না রুদ্রকে। যেখানেও নিজেকেই সামলাতে পারছে না, সেখানে রুদ্রকে কি বলবে? সাহিল আর আরিয়ান দাঁড়িয়ে আছে, ওরাও বারবার চোখ মুছছে। প্রিয় বন্ধুর অসুস্থতায় সবারই মনের অবস্থা বেহাল। অস্থিরতা বিরাজ করছে সবার মাঝে। ঘণ্টাখানিক পর হামিদ ইয়াসির ইমার্জেন্সি রুম থেকে বেরোলেন। রুদ্র দৌড়ে গেল তার কাছে, কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, আমার মায়া কেমন আছে? আচ্ছা, ও কি কিছু নিয়ে মানসিক কষ্টে ভুগছিল? মানে এমন কোনো সিচুয়েশনে পড়েছিল যার ফলে ওর মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়েছিল? সবাই অবাক দৃষ্টিতে তাকালো ওনার দিকে। রাহুল এগিয়ে এসে বলল, কি হয়েছে আঙ্কেল? বলেন না কি হয়েছে ওর? এমন প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? ও কিছু একটা নিয়ে সারাক্ষণ চিন্তা করত। ওর চিন্তা এতটাই বেড়ে গিয়েছিল যে ও রীতিমতো ডিপ্রেশনে ভুগত। ডিপ্রেসড ছিল আর নিজেকে ঠিক রাখার জন্য ডিপ্রেশনের মেডিসিন নিত। রুদ্র হতভম্ব হয়ে তাকালো তার দিকে। সবাই হতভম্ব হয়ে আছে। ডক্টর আবার বলল, ও ঘুমাতে পারতো না রাতে, আর তাই নিজের মস্তিষ্কের চিন্তা থেকে বাঁচার জন্য প্রতিদিন ঘুমের মেডিসিন নিত। তাও লিমিটের মধ্যে না। আর লিমিটের মধ্যে মেডিসিন নিলে মস্তিষ্কে এত বিরূপ প্রভাব পড়তো না। ধারণা করা যায় ও প্রতি রাতে 4-5টা ঘুমের মেডিসিন নিত। আই থিঙ্ক 2-2.5 মাস ধরে এসব শুরু করেছে। রুহানি এগিয়ে এসে বলল, শুধুমাত্র মেডিসিনের জন্য এই এফেক্ট? ডাক্তার কিছুটা চিন্তা করে বলল, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। মাঝে মাঝে মেডিসিনও আমাদের শরীরে অনেক বড় সাইড ইফেক্ট ফেলায়। মায়া নিজেকে ক্ষণিকের শান্তি দেওয়ার জন্য যেভাবে পেরেছে মেডিসিন নিয়েছে, তখনও ঠিক ভুল বিচার করার অবস্থায় ছিল না। হয়তো কিছু ভুলে থাকার চেষ্টা এসব করেছে ও। মাহেরা খান হতবিহ্বল কণ্ঠে আওড়ালো, কিসের এত ডিপ্রেশন ওর? ঠিক কোন কারণে নিজের এই অবস্থা করেছে ও? আমরা কখনো ওর কোনো ইচ্ছা অসম্পূর্ণ রাখিনি। আপনারা দেখে রাখেননি ওকে? ডিপ্রেসড মানুষদের বাইরে থেকে বোঝা যায় না। ওরা সবার সাথেই হাসি মুখে মেশে, কিন্তু ভিতরে ভিতরে নিজেদের ক্ষতি করে। আর ও তো ছোটবেলা থেকে নাজুক প্রকৃতির। হয়তো এমন কিছু হয়েছে যার জন্য ও এইসব নিতে বাধ্য হয়েছে। ডিপ্রেসড মানুষরা ঠিক ভুল বিচার করতে পারে না, সব সিচুয়েশনে নিজেদের মানিয়ে নিতে পারে না। তারপর এমন একটা অবস্থায় চলে আসে যে ওরা মৃত্যুকেই সব কিছুর সমাধান মনে করে। ওরা মনে করে একমাত্র মৃত্যুই ওদের সব ধরনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। মাহেরা খান নিজেকে সামলাতে পারলেন না। মাথা ঘুরছে তার। রুহানি গিয়ে শক্ত করে ধরল ওনাকে। সবার কান্নার বেগ বেড়ে গেছে। আরিয়ান ঢোক গিলে বলল, ওর কন্ডিশন কেমন এখন? বলতে পারছি না। ইন্টারনাল ব্লিডিং বন্ধ হয়েছে, ব্লাড দেওয়া হচ্ছে এখন। আরিয়ান ভাঙা গলায় বলল, ও বাঁচবে তো আঙ্কেল? বলতে পারছি না। বলেই ডাক্তার হতাশ ভঙ্গিতে চলে গেলেন। রুদ্র এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়েছিল, শুধু কাটকাট হয়ে সবার প্রশ্ন শুনছিল শুধু। রুদ্র পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসল। সবাই কাছে। মাহিরা খানকে সবাই মিলেও সামলাতে পারছে না। ওনার কান্নায় হসপিটালের বাতাস ভারী হয়ে উঠেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে রুদ্রের কানে একটা আওয়াজও পৌঁছাচ্ছে না। এত মানুষ চারদিকে, কিন্তু রুদ্রর মনে হচ্ছে ও একা। আশেপাশে কেউ কোথাও নেই। ওর মস্তিষ্কে শুধু ঘুরছে ডাক্তারের বলা কিছুক্ষণ আগের কথাগুলো। মায়া ডিপ্রেশনে ছিল, আর নিজের ডিপ্রেশন থেকে বাঁচার জন্য ও নিজেকে এই অবস্থায় উপনীত করেছে। কেন করেছে ও এমন? মানসিক কষ্টগুলো থেকে বাঁচতে এমন করেছে যাতে ওর কিছু হয়ে গেলে কেউ কোনোদিন রুদ্রের দিকে আঙুল না তোলে। অথচ ওর এই অবস্থার জন্য দায়ী একমাত্র রুদ্রই। রুদ্র জানত মায়া ওর প্রতি কতটা পজিটিভ, তারপরে ওকে নিজের থেকে আলাদা করে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছে ও। রুদ্র যখন রেগে গিয়ে বারবার মুক্তি চাইতো ওর থেকে, মায়া শুধু একটা কথাই বলতো, ও বেঁচে থাকতে কখনো ডিভোর্স দিবে না ওকে, কিন্তু মুক্তি দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে।
রুদ্র জোরে শ্বাস ফেলল। বাতাসে হয়তো অক্সিজেনের ঘাটতি হয়ে গেছে, নয়তো শ্বাস নিতে এতটা কষ্ট হচ্ছে কেন? রুদ্র দিলে দিলে কষ্ট দিয়েছে ওকে, কিন্তু মায়া কষ্টগুলো সইতে পারেনি। রুদ্র এতটা গুরুত্বপূর্ণ ছিল ওর কাছে, এতটা যে ওর স্মৃতিগুলো মেয়েটাকে তাড়া করে বেড়াতো। ওকে ছেড়ে গিয়ে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার চাইতে মৃত্যুটাই কি সহজ মনে হয়েছিল ওর কাছে? আইসিইউতে অবজারভেশনে রাখা হয়েছে মায়াকে। একবার করে সবাই ক্ষণকাল দিয়ে গিয়ে দেখে এসেছে ওকে। মাহিরা খান কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছেন। রাফানা চৌধুরী তাকে জড়িয়ে ধরে বসে আছেন। রুহানি আর রাহুলের মা দোয়া পড়ছেন। রুদ্র এখনও গাঢ় হয়ে ফ্লোরে বসে আছে। সবাই মিলে গিয়ে দেখে আসলেও ও একবারও যায়নি সেদিকে। নিশ্চুপ নিস্তেজ মায়াকে দেখা ওর পক্ষে সম্ভব না। সে তখন থেকে ওই একদিকেই বসে আছে। চোখ দিয়ে টপাটপ করে পানি পড়ছে, শুধু টুর শব্দ হচ্ছে না। ছেলেরা কয়েকজন গিয়ে খাবার নিয়ে এসেছে। অনেকেই না খেয়ে হসপিটালে দৌড় দিয়েছে, কিন্তু কারো গলা দিয়ে কোনো খাবার নামছে না এই অবস্থায়। ডাক্তার বলেছে ওর মিথ্যা আশা দিতে পারবে না। সিচুয়েশন খুবই খারাপ। মায়ের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। ওরা যাতে মানসিকভাবে প্রস্তুত থাকে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সবাই যাতে বিপদ কেটে যাওয়ার জন্য দোয়া করে। রাহুল এসে হাঁটু মুড়ে বসলো ওর সামনে। রুদ্র মাথা তুলে তাকানোর প্রয়োজন বোধ করল না। রাহুল রুদ্র চোখের পানি মুছে দিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রুদ্র যা একবার মায়াকে দেখে আয়। রুদ্র কোনো উত্তর দেয় না, বসে থাকে মাথা নিচু করে। রাহুল আর একটু এগিয়ে যায় ওর দিকে। রুদ্রর বাহু ধরে বলে, মায়া যদি চোখ খুলে তোকে না দেখে তাহলে সে অনেক কষ্ট পাবে। তুই কি চাস ও কষ্ট পাক? রুদ্র টলমল চোখে তাকালো রাহুলের দিকে। কিছু বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ দিয়ে শব্দ বের করতেও যেন কষ্ট হচ্ছে ওর। রাহুল রুদ্রের বাহু ধরে ওকে উপরে তুলল। রুদ্রের দাঁড়াতেও কষ্ট হচ্ছে। নিজের দেহের সব শক্তি যেন ফুরিয়ে গেছে। নিজেকে চৈতন্য শূন্য মনে হচ্ছে তার। রাহুল রুদ্রের কাঁধে হাত রেখে যেতে বলল। রুদ্র টলমলে পা টেনে ইউনিটে ঢুকলো। পুরো রুম হিম হয়ে আছে। রুদ্র ঢোকায় নার্স রুম ছেড়ে বেরিয়ে এলো। রুদ্র ঝাপসা চোখে সামনে তাকালো। সাদা বেডের উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে মায়া। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, এক হাতে স্যালাইনের ক্যানুলা সহ আরও কয়েক ধরনের টিউব লাগিয়ে রাখা, অন্য হাতে ব্লাডের জন্য ক্যানুলা লাগানো। হার্ট রেট মেশিনের দাগগুলো খুব আস্তে ধীরে ঢেউয়ের মতো উপরে উঠছে আর নিচে নামছে। রুদ্রর মনে হচ্ছে ওর কলিজা কেউ ছুরি দিয়ে এফর ওফর করে দিচ্ছে। রুদ্র টলমলে পায়ে গিয়ে মায়ের সামনে ধপ করে বসে পড়ল। মায়ের সুন্দর মুখটা রক্তশূন্য হয়ে সাদা হয়ে আছে। ও রুদ্রর চেয়ে অনেক বেশি ফর্সা। এটা নিয়েও রুদ্রর হিংসার শেষ ছিল না। মায়া তো ওকে হিংসুটে বলতো। সব কিছুতে মায়ের সাথে ওর হিংসে। মায়া ওর চেয়ে বেশি ফর্সা, এখানে হিংসে। সবাই মাকে ওর চেয়ে বেশি ভালোবাসে, সেখানেও হিংসে। আজকে আরও বেশি ফর্সা লাগছে মেয়েটাকে, কিন্তু আজ রুদ্রের কোনো হিংসে হলো না কেন? রুদ্র কাঁপা কাঁপা হাত মায়ের কপালে রাখলো। কিছু সময়ের মধ্যেই মেয়েটার মুখটা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে চৌচির হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেলের মোটা দাগ পড়েছে। রুদ্র অক্লিষ্টে ঢোকিল। ওর মনে হচ্ছে ও এই নিস্তেজ মায়াকে দেখছে না, ও দেখছে হাঁটু পর্যন্ত প্রিন্সেস ফ্রক পরা একটি ছোট্ট বাচ্চা মেয়েকে, যে দৌড়ে এসেছিল সেদিন রাস্তায় পার হয়ে যাওয়া বাচ্চা ছেলেটাকে বাঁচাতে। ছেলেটা হাঁটুতে ব্যথা পায়, চোখ মুখ ঢেকে কাঁদছিল। মেয়েটা দৌড়ে আসলো, যত্ন করে ছেলেটার শার্ট প্যান্ট থেকে বালি ছেড়ে দিল। ছেলেটাকে নিজের কাঁধে ভর দিয়ে দাঁড় করালো। তারপর নিজের রিনরিনে বাচ্চার সুলভ কণ্ঠে সান্ত্বনার বাণী দিয়ে বলল, তুমি না অনেক স্ট্রং ছেলেরা কাঁদে না। রুদ্র মায়ের হাতের উপর কপাল ছেঁকে কেঁদে দিল, ফুপিয়ে ফুপিয়ে বলল, মায়ু, তোর রুদ্র যে একটু স্ট্রং না। সে এখনো ছোটবেলার মতো ভীতুই আছে। সে এখনো নিজের কান্না আটকে রাখতে পারে না। বিশেষ করে মায়ু, সে তোকে অনেক ভালোবাসে, অনেক। শুধু হিংসের বশবর্তী হয়ে তোকে কষ্ট দেয়। তুই ওর চেয়ে বেশি পারফেক্ট তাই। তুই যেভাবে ছোটবেলায় দুষ্ট ছেলেদের সাথে ফাইট করে তাকে বাঁচাতে, ওদের হাত থেকে প্রোটেক্ট করতে, সে থেকে যে তোর উপর ডিপেন্ডেন্ট ছিল, সে থেকে ভালোবাসতে তোকে। সে তুই না থাকলে তাকে কে প্রোটেক্ট করবে বল? সে যে এখনো তোকে ছাড়া কোনো ফাইটে জিততে পারে না। প্লিজ মায়ু, প্লিজ চোখ খোল, একবার তাকা আমার দেখে। তোর চোখগুলো দেখতে মন চাইছে খুব করে।
কিন্তু এইভাবে বোঝা অবস্থায় না। একবার তাকা প্লিজ, অন্য যা শাস্তি দিবি দে, এইভাবে না প্লিজ, প্লিজ এইভাবে না, আমি মরে যাব, বিশ্বাস কর, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে রে, এইভাবে শাস্তি দিস না আমাকে, এই শাস্তি মেনে নিতে পারবো না আমি। রুদ্র বিড়বিড় করে একের পর এক কথা বলছে মাথা নিচু করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে মায়ের হাতের উপর। রুদ্র মায়ের ক্যানোরে লাগানো হাতে যত্ন করে চুমু খেলো। মায়ের হাতের আঙুল একটু নড়ল বোধহয়। রুদ্র চকিতে তাকালো মায়ের দিকে, মায়া নিভু নিভু চোখে তাকালো ওর দিকে। রুদ্র দাঁড়িয়ে পড়ল, মায়ের মাথায় হাত বুলিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, জান, চোখ খুলেছিস তুই? মায়া চোখের পাতা ফেলে বোঝালো হ্যাঁ। রুদ্র খুশিতে শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে। মায়ের বুকের ওপর মাথা রেখে শব্দ করে কেঁদে দিল। রুদ্রের কান্নার শব্দে আতঙ্কিত হয়ে দৌড়ে এলো সবাই। রুদ্র এখনও মায়ের বুকের ওপর মাথা রেখেই কাঁদছে। মায়ের জ্ঞান ফিরেছে দেখে রাহুল গিয়ে নার্সকে ডেকে নিয়ে এলো। নার্সরা আসার পর ডাক্তাররাও রুমে ঢুকলো। রাহুল গিয়ে রুদ্রের পিঠে হাত দিয়ে ডাকলো, নিম্ন স্বরে বলল, ডাক্তার এসেছে, ও যাতে সরে আসে। রুদ্র উঠে একটু পিছিয়ে গেল। ডাক্তার এসে পালস চেক করলো মায়ার, নিম্ন স্বরে জিজ্ঞেস করলো, ভালো লাগছে? কোথায় সমস্যা হচ্ছে? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। ডাক্তার খুশি হয়ে আশ্বাস দেয় সবাইকে, হয়তো মিরাকল ঘটেছে, সবার দোয়াই হয়তো সৃষ্টিকর্তা সুস্থ করে দিয়েছে তাকে। সবার মুখে হাসি ফুটে ওঠে, খুশি হয়ে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর দরবারে। মায়ের বেডের পাশে দাঁড়িয়ে আছে সবার আছে। মাহিরা খান আর আফানা চৌধুরী মায়ের মাথার কাছেই বসে আছে। রুহানি আরিয়ানা মায়ের পায়ের কাছে বসেছে। মুস্তাফিজ খান মায়ের হাত ধরে বসে আছেন। রাহুল, সাহিল, রুদ্র, আরিয়ান দাঁড়িয়ে আছে। বাকিরা চলে গেছে নিজেদের বাড়ি। সবাই নিজেদের কাজ শেষে আবার দেখতে আসবে মায়াকে। মায়া আধো আধো দৃষ্টিতে তাকালো সবার দিকে। সবাই চোখ মুছছে বারংবার। মায়া অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করলে মাহিরা খান থামিয়ে দিলেন। মায়া ঠোঁটে হাসি ফুটিয়ে আস্তে করে বলল, তোমরা সবাই এইভাবে কাঁদছো কেন? মাহিরা খান চেঁচিয়ে বললেন, সবাই কেন কাছে জানো না? কি অবস্থা করেছো তুমি নিজের? কিসের এত কষ্ট তোমার? কিসের ডিপ্রেশন বলো? বলতে বলতেই মাহেরা খান আবার হু হু করে কেঁদে দিলেন। মুস্তাফিজ খান থামালেন তাকে। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, প্রিন্সেস, কিছু হবে না তোমার, ঠিক হয়ে যাবে তুমি, আল্লাহ তোমাকে আবার সুস্থ করে দিবেন। মায়া বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। মুস্তাফিজ খান উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বাহিরে চলে গেলেন। হামিদিয়া সিরও যাওয়ার আগে বলে গেছেন মায়া সুস্থ হলে অবশ্যই ওর হাতের এক কাপ চা খেতে যাবে, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রাফানা চৌধুরী চোখ মুছে মায়াকে বললেন, একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাচ্চা আমার, তোকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হসপিটালের এই পরিবেশে থাকতে ভালো লাগছে না, আমার প্রেশারটা আবার বেড়েছে রে, মাথা ঘোরায় শুধু। তখন তোকে আমার খুব দেখতে ইচ্ছে করে, তুই সেবা না করলে যে আমি সুস্থ হব না। রুহানি বলল, আমরা না প্ল্যান করেছিলাম এক্সাম শেষ হলে অনেক জায়গা ঘুরবো, শুধুমাত্র লেকের পাড়েই গিয়েছি, আর অনেক জায়গা ঘোরা বাকি। আমরা আবার পার্কে ঘুরতে যাব, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা দোস্ত। রিয়ানা বলল, তুই না বলেছিলি আমার বিয়ে খাবি, প্রমিস করছি তোকে, তুই সুস্থ হয়ে যাওয়ার পরই বিয়ে করে নিব আমি। রিয়ানার কথা কেড়ে নিয়ে সাহিল বলল, হ্যাঁ রে মায়ু, তোর বান্ধবীকে তো তোকেই মানাতে হবে, তুই তো জানিস ওর পাত্র কে হবে, তুই বুঝলে তোর কথা ফেলতে পারবে না ও। আরিয়ান বলল, ব্রো, তোর জন্য আরেকটা চিঠি লিখেছি আমি, তবে এটা দেখে তোর মন খারাপ হবে না, আরও ভালো হয়ে যাবে। তুই সুস্থ হয়ে গেলেই আমি তোকে দেখাবো সেটা। রাহুল আরিয়ানের থেকে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিসের চিঠি রে? ওটা আমাদের পার্সোনাল ম্যাটার, তাই না মায়ু? মায়া মাথা নেড়ে হাসলো। রাহুল আবার বলল, জানিস টাউনের শেষ মাথায় একটা নতুন ক্যাফেটেরিয়া উঠেছে, মায়া সুস্থ হয়ে গেলেই ওখানে খেতে যাবো সবাই মিলে, বিলটা না হয় আমিই পে করব। সবাই খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করে। রাহুলকে বাহবা দেয় এত সুন্দর একটা স্টেপ নেওয়ার জন্য। বন্ধুদের পকেট খালি করার মতো শান্তি এই দুনিয়ায় আর কিছু আছে নাকি? মায়ের ঠোঁট প্রসারিত করে হাসে, চোখের কানির বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে ওর। মানুষগুলোকে ছেড়ে কি করে যাবে ও থাকতে পারবে না ওদেরকে ছাড়া, কিন্তু সৃষ্টিকর্তা ডাক দিলে তো যেতেই হবে।
আয়ু ফুরিয়ে গেলে যে এই দুনিয়ায় কেউ টিকে থাকতে পারে না। সবাই একে একে কক্ষ ছেড়ে বেরিয়ে গেছে। রুদ্র নিষ্ঠুর ফেটে মায়ের সামনে এসে ধপ করে বসল। মায়ের হাতটা যত্ন করে নিজের হাতে নিল। সন্তর্পণে চুমু খেলো মায়ের হাতে। মায়া পূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালের উপরে পড়ে আছে। চোখের পাপড়িটা ভেজা, নাকটা টকটকে লাল হয়ে আছে। কিছুক্ষণ পরপরই নাক টানছে। জাম কালার শার্টের উপরের দুটো বোতাম খোলা, প্রশস্ত বুক দেখা যাচ্ছে। শার্টের হাতা ফোল্ড করে কোণে পর্যন্ত এনে গুটিয়ে রেখেছে। মায়ের হাতটা নিজের কাছে নিয়ে কি যেন দেখছে হাতের মধ্যে। মায়া অনেক কষ্টে শব্দ বের করলো নিজের মুখ দিয়ে, কাঁপা কাঁপা গলায় বলল, রুদ্র। রুদ্র এবার মাথা তুলে তাকালো। মায়া চোখের ইশারায় নিজের কাছে ডাকলো ওকে। রুদ্র মুখে গিয়ে নিয়ে মায়ের কাঁধে মুখ গুজলো। মায়া বলল, শার্টের বোতাম দুটো লাগা। রুদ্র মৃদু হেসে মাথা তুলল। বিনা বাক্যে ব্যয়ে শার্টের বোতাম দুটো লাগালো। এগিয়ে গিয়ে মায়ের কপালে চুমু দিল। মায়ার অক্সিজেন মাস্কটা ভারী লাগছে, তাই আবার যখন মাস্কটা খুলতে গেল রুদ্র বাধা দিল। মায়া অসহায় চোখে চাইল ওর দিকে। রুদ্র বলল, ডক্টর আঙ্কেল অক্সিজেন মাস্কে হাত লাগাতে নিষেধ করেছে, খবরদার খোলার চেষ্টা করবি তো। এটার জন্য তোর সাথে ভালো করে কথা বলতে পারছি না। রুদ্র উঠে এসে বেডের উপর বসলো। পিঠের নিচে হাত দিয়ে তুলে মায়াকে নিজের বুকের উপর রাখলো। অক্সিজেন মাস্ক, স্যালাইনের ক্যানোলা সব চেক করে নিল ঠিক আছে কিনা। মায়া গুটিসুটি মেরে শুয়ে আছে রুদ্রের বুকের উপর। রুদ্রের গরম নিঃশ্বাস ওর চোখ মুখে আছড়ে পড়ছে। রুদ্র বুকের উপর যত্ন করে শোয়ানোই মায়ার ঘুম এসে যাচ্ছে, কিন্তু এখন তো ঘুমালে চলবে না। রুদ্রকে যে অনেক কিছু বলার আছে ওর। এই সুযোগটা কাজে না লাগালে যদি ওর জীবনে আর কোনো সুযোগ না আসে তখন। মায়া আস্তে করে ডাকলো, রুদ্র। হুম। তুই তখন কি যেন বলছিলি আমাকে? কখন? যখন কেঁদে কেঁদে ডাকছিলি আমাকে, আমি চোখ খুলছিলাম না, কিন্তু তখন আমার সেন্স এসেছিল। আমি জাস্ট কথা বলতে পারছিলাম না, তোর কথাগুলো বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু আমি শুনেছি। আমার তো মনে পড়ছে না রে জান, কি যেন বলেছিলাম। রুদ্র ভাবার চেষ্টা করে বলল, তুই আমাকে ভালোবাসার কথা বলছিলি আমাকে ভালোবাসিস তুই। রুদ্র মাথাটা নিচু করে তাকালো। মায়া বুকের সাথে লেপ্টে আছে ওর। রুদ্র চুলগুলো খোপা করার চেষ্টা করলো, কিন্তু এক হাতে তা সম্ভব হলো না। তাই চুলগুলো পিঠের পিছনে এনে ঠিক করে দিল। চুলের জন্য যদি মায়ের ডিস্টার্ব হয় সেটাও রুদ্রের সহ্য হবে না। রুদ্র মুখে হাত বুলিয়ে দিল ওর। মায়া আবার ডাকলো ওকে, বলল, রুদ্র। হুম, বলেছিলাম হয়তো, আমার মনে পড়ছে না। তখন আমি নিজের মধ্যে ছিলাম না। এখন আরেকবার বল। কে? ভালোবাসার কথা। তাহলে তোকে যে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। সুস্থ হলেই বলবো। সুস্থ যদি না হয়, যদি সৃষ্টিকর্তা নিয়ে যান আমাকে, তখন? মায়া প্লিজ, এমনিতে ডক্টর আঙ্কেল অনেক ভয় দেখিয়েছে। রুদ্র মৃদু ধমক দিল। মায়া আবার অসহায় গলায় বলল, বল না। ভালোবাসি। আরেকবার। ভালোবাসি জান। আরেকবার। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মায়া রুদ্রের বুক খামচে ধরল। রুদ্র হক চোখে তাকালো ওর দিকে। মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। রুদ্র মায়ের চোখের পানিগুলো মুছে দিল। চুলের উপরে চুমু খেলো যত্ন করে। মাথাটা আর একটু বুকের সাথে চেপে ধরে শান্ত স্বরে বলল, এরকম করার জন্য বলেছিলাম বুঝে। আমার খুব ভালো লাগছে বুঝলি, অনেক ভালো লাগছে। এতক্ষণ বুকে খুব কষ্ট হচ্ছিল, শ্বাস ফেলতে পারছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে আমি পূর্ণ সুস্থ হয়ে গেছি। যদি সুস্থ থাকতাম তাহলে এটার জন্য তোকে ট্রিট দিতাম আমি। মায়া চকচকে দৃষ্টিতে তাকালো। ঠিক আছে, এই ছেলে সুস্থ হওয়ার পর পূরণ করার জন্য রেখে দিস। কাচ্চি খাবো আমি কিন্তু। ক্ষণকাল নীরবতায় কেটে গেল। মায়া আবার ডাকলো রুদ্রকে। ওর শব্দ ভাণ্ডার যে আজকে ফুরাতেই চাইছে না। রুদ্র কেমন করে যেন ডাকলো ওকে। এমন কেন করলি তুই? কেমন? কিসের এত কষ্ট তোর? কিসের জন্য নিজেকে ভেতরে ভেতরে এতটা শেষ করে ফেললি? তুই মুক্তি চাইতি, আমি মুক্তি দিতে চেয়েছিলাম। ডিভোর্স দেওয়া সম্ভব ছিল না, সম্ভব ছিল মরে যাওয়া। ওটাই করতে চেয়েছিলাম। তুই জানিস তো
তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। তোর খুব কষ্ট হচ্ছিল রে আমার সাথে থাকতে। রুদ্র নিশ্চুপ, ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শুধু টপটপ করে জল গড়িয়ে পড়ছে মায়ের চুলে। ওই রুদ্র, মায়া ডাকলো, হুম। তোর এখনো অনেক রাগ আমার উপর, তাই না? না, ওটাকে নিজের উপর হচ্ছে, ঘৃণা হচ্ছে নিজেকে, একটা অমানুষের উপর। না, মায়া মাথা নাড়ল, ঢোক গিলে বলল, তোর আমার রুদ্রকে ঘৃণা করার কোনো অধিকার নেই। আমি খুব রেগে যাব তাহলে। কেন মায়া, কেন? নিজেকে এভাবে শেষ করার কি খুব দরকার ছিল? ছিল তো, তুই আমাকে মাফ করেছিস। হ্যাঁ, ওটা ঘুরে জিজ্ঞেস করার মতো জবানও আমার নেই। তোর সাথে আমি অনেক ছলনা করে বিয়ে করেছি, সরি। কেন এরকম করছিস তুই? আমি নিতে পারছি না। জানিস রুদ্র, আমার না তোর সাথে সংসার করার খুব শখ ছিল। অনেক স্বপ্ন দেখেছিলাম বোঝার বয়স হবার পর থেকে, কিন্তু আমার বডিতে অনেক কমপ্লিকেশন ছিল। আমার মনে হতো আমি বেশি দিন বাঁচবো না, মরতে তো একদিন হবে। তবু মনে হতো হায়াত বেশি নেই, যথেষ্ট সময় নিয়ে আমি এই পৃথিবীতে আসিনি। এত অসুস্থতা নিয়ে তো বাঁচা যায় না। যে 1 মাসের মধ্যে বেশি দিনই অসুস্থ থাকে, বিছানা থেকে উঠতে পারে না, হসপিটালে এডমিট থাকে, সে কি করে আশা করে বেশি দিন বেঁচে থাকার বলতো? আমি আশা করিনি রুদ্র। ডক্টর আঙ্কেল আমাকে অনেক সান্ত্বনা দিত, মা বাবা আমার সোলমেটরা, ওরা আমাকে খুব বেশি দাম দিত রে, খুব এফোর্ট দিত আমাকে। এমন ছিলাম তাই হয়তো আমি শুধু তোর সাথে সংসারটা করতে চেয়েছিলাম। মনে করেছিলাম বিয়ের পর কিছুদিন হয়তো তোর রাগ থাকবে, কিছুদিন রুড বিহেভ করবি, তারপর তো মানিয়ে নিতে পারবি, ব্যাস তুই রাগ করবি। এর জন্য তো আমার ইচ্ছেটা অপূর্ণ থেকে যেতে পারে না। আমি আমার এই ইচ্ছে অপূর্ণ রেখে মরে গেলে মরেও শান্তি পেতাম না। আচ্ছা রুদ্র, তুই কি আমার উপর কালো জাদু করেছিলি? দরকার তো ছিল না, তোর তো মেয়ের অভাব ছিল না, কিন্তু আমার খুব অভাব ছিল রে তোর। এমন কেন লাগতো আমার কে জানে। তুই কাছে না থাকলে আমার পাগল পাগল লাগতো, ভালো না বাসতি, এতটা খারাপ ব্যবহারও না করতি, এতটা ছ্যাঁচড়াও হয়ে গিয়েছিলাম রে আমি শুধু তোর জন্য। শুধু ভাবতাম মরেই তো যাব, একটু থাকি ওর সাথে, খুব অল্প সময়, ও রাখতে না চায় তারপরেও থাকি। মৃত্যুর আগে মানুষ তার বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, আমারও তেমনটাই হয়েছিল হয়তো। আত্মহত্যা মহাপাপ না হলে আমি সেটাই করতাম। শুধু ভাবতাম ইহকালে তো কিছুই পেলাম না, একটা সুস্থ জীবন পর্যন্ত না, এভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না। পরকালে জীবনটা না হয় ভালো হোক, একটু আমার সাথে ভালো ব্যবহার করতে, একটু জাস্ট একটু থাকতে আমার সাথে, মরেই তো যেতাম। তুই জানতি না আমি মরে যেতাম? কতবার বলেছিলাম তোকে, খুব ছোট সময় তো, সেইটুকু একটু দাম তুই দিতে পারলি না আমাকে। আমি এতটাই বোঝাছিলাম রুদ্র, বন্ধু হিসেবে হলো কি আমার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা তোর পূরণ করা উচিত ছিল না? কেন আমার ইচ্ছাটা অপূর্ণ থেকে গেল বল? রুদ্র হিচকি তুলল। মায়া ধরফরিয়ে বলল, কাঁদছিস কেন? মরিনি তো এখনো, ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল, ভালোবাসার কথাও শুনতে পারলাম। এখন তো যেতে ইচ্ছে করছে না রে, আর একটু থাকি তোর সাথে। আমার খুব ইচ্ছে জানিস, তোর সাথে ছোট্ট একটা সংসারে অনেকগুলো বসন্ত আমি পাড়ি দিতে চাই তোর সাথে। তুই রাখবি আমাকে, আর অপমান করবি না তো? এমনটাই খুব ভালো লাগে রে। মায়া বুকের ওপর তর্জনী ঠেকাল। শোন, এই আর একটু বেশি বাঁচি আমি। তুই তো বললি ভালোবাসিস, এখন তো আমার ভালোবাসে পূর্ণ একটা সংসার থাকবে। রুদ্র, আমি যদি আর একটু বেশি বাঁচি, তোর কি খুব সমস্যা হয়ে যাবে? বেশি দিন বাঁচবো না সত্যি, খুব অল্প কয়েকদিন, বেশি সমস্যা হয়ে যাবে রে তোর। রুদ্র নিজের হাত চেপে ধরল মায়ের ঠোঁটে। ও সত্যি আর শুনতে পারছে না। মায়া ওর গালে হাত রাখলো, চোখের পানি মুছিয়ে দিল ওর। দুর্বল গলায় ডাকলো, রুদ্র, হুম। একটা কথা বলতাম তোকে। না মায়ু, আর কোনো কথা না, এত এক্সেসিভ কথা তোর শরীরের জন্য ভালো হবে না। যা বলার সুস্থ হওয়ার পর বলিস। প্লিজ
কথাগুলো বলা যে খুব বেশি প্রয়োজন। না মানে না, ডক্টর কথা বলতে বারণ করেছে তোকে। রুদ্র, যে সময়টুকু পাচ্ছি সেই সময়টুকু তোর সাথে কথা বলে কাটাতে দে। অনেক কথা যে জমে আছে আমার মনে, পরে যদি সময় কুলাতে না পারি। ফালতু কথা বলতে বারণ করেছে তোকে আমি সহ্য করতে পারছি না। রুদ্র চিল্লিয়ে বলল। মায়া জোরে জোরে শ্বাস নিয়ে বলল, শান্ত হ, রেগে যাস না, রাগ কন্ট্রোল করতে শেখ। তোর এই রাগগুলো সহ্য করার জন্য আমি নাও থাকতে পারি। প্লিজ এসব বলিস না, সহ্য হচ্ছে না আমার। তোকে সারা জীবন সহ্য করতে হবে আমার রাগগুলো। আমার রাগ সহ্য না করে কোথায় যাবি তুই? রুদ্র ভাঙা গলায় বলল, আচ্ছা শোন না, আর বলবো না, তাহলে আমার কথা মন দিয়ে শোন। হুম, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আম্মু আর বাবাকে দেখবি, ওদের যে আমি ছাড়া কেউ নেই। তুই যাতে খেয়াল রাখিস রুদ্র, অফিসের প্রতি অতিরিক্ত কন্ট্রোললেস করতে গিয়ে মামুনির প্রতি বেখেয়ালি হোস না। ওনার হাঁটুর ব্যথা বেড়েছে, সব সময় সাথে থাকা ট্রাই করবি। বাবাইকে যাতে অফিসের জন্য বেশি প্যানিক না হতে হয়। আমি না থাকলেও বন্ধুত্বের সবার সাথে প্রাণোচ্ছল হয়ে মিশবে। আমাদের দুজনের ঝগড়ার সময় যেভাবে সবার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, সেভাবে যাতে আর দূরত্ব সৃষ্টি না হয়। রুদ্র নিশ্চুপ। মায়া ঝোঁক গেলে আবার বলে, নিজের খেয়াল রাখবি রুদ্র, সবার সাথে সাথে নিজেরও যত্ন নেবে। নিজের কোনো ক্ষতি হতে দিবি না। আমি সব সময় তোর সাথে থাকবো। আমি না থাকলেও আমাকে অনুভব করতে পারবি তুই। রুদ্র নিশ্চুপে চোখের পানিগুলো বিসর্জন দিচ্ছে। ওর চোখের পানিতে মায়ের মাথার তালু চুল ভিজে যাচ্ছে। মায়া আবার বলল, রুদ্র, কি রে, তুই কথা বলছিস না কেন? কি বলতাম? রুদ্র ভেজা গলায় বলল, যা পারিস বল। আর কাঁদছিস কেন তুই? মরে চাইনি তো আমি, বেঁচে আছি। তোকে ছেড়ে এত সহজে যাব না কোথাও। কয়েকদিন জ্বালানোর ইচ্ছে আছে তোকে। রুদ্র আরেকটু শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। রুদ্র, হুম, আমি যদি মরে যাই আর শিখে বিয়ে করে নিস, তোদের দুজনকে আলাদা করে দিয়েছিলাম আমি মরে গেলে দুজনে এক হয়ে যাস রুদ্র। হয়তো আমার একটু কষ্ট হবে, কিন্তু এটা ভেবে আমি ভালো থাকবো যে তুই ভালো আছিস। আর হ্যাঁ, তোকে আর তোর বউকে ভূত হয়ে ভয় দেখানোর প্ল্যান ক্যান্সেল। তোকে ছাড়া কোনোদিন ভালো ছিলাম না আমি, আর না কোনোদিন ভালো থাকবো। যা করেছে অতীতের সব তোর উপর রাগ করে করেছে, কিন্তু তুই রাগ করতে পারবি না আমার উপর। তুই যেখানে যাবি আমিও তোর সাথে সেখানে চলে যাব। রুদ্র, চুপ, একদম চুপ। অনেক অনেক কথা বলে ফেলেছিস, আর না, ঘুমা এবার। রুদ্র নিজের বুক থেকে বালিশে শোয়ালো ওকে। একজন নার্স এসে জিজ্ঞেস করে গেল কিছু লাগবে কিনা। রুদ্র জানিয়েছে কিছুরই দরকার নেই এখন, দরকার হলে রুদ্র ডেকে নেবে। রুদ্র মাথায় হাত বুলিয়ে দিল মায়ের। মায়ের চোখের পাতা বন্ধ করে দিল, ফিসফিস করে বলল ঘুমা। মায়া পিটপিট করে চোখ খুলো। লাইটের আলোতে চোখ খুলতে কষ্ট হচ্ছে। হাতে কারো স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। রুদ্র মেঝেতে বসে ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া মুচকি হাসলো। হাতে টান পড়ছে, মনে হচ্ছে জমে গেছে হাতটা, ক্যানোলাতে রক্ত উঠে গেছে। তবুও রুদ্রর ঘুম ভেঙে যাওয়ার ভয়ে মায়া হাতটা সরিয়ে আনলো না। রুদ্রর ঘুম ভাঙলো কিছুক্ষণ পর। ঘুমে ঠুলু ঠুলু চোখে মায়ের দিকে তাকালো। মায়ার হাসি মুখের দিকে তাকাতেই ঘুম সম্পূর্ণ ছেড়ে গেল। রুদ্র তটস্থ হয়ে বসলো। মায়া মৃদু হেসে বলল, কি রে, ঘুম ভেঙে গেল? ঘুমা। বলতে বলতেই রুদ্র চোখ গেল মায়ের হাতের দিকে। রুদ্র আতঙ্কিত হয়ে মায়ের হাত ধরল, অগোছালো স্বরে বলল, জান, আমার জন্য হয়েছে এটা, তাই না? বেশি ব্যথা পেয়েছিস? ঠিক আছে আমি। রুদ্র হাত বুলিয়ে দিচ্ছে মায়ের হাতে। কিছুক্ষণ পর পর ফু দিয়ে ভালো করার চেষ্টা করছে। মায়া রুদ্রর দিকে তাকিয়ে বলল, আম্মি মামুনি কোথায় রে? আর ওরা ওরা কোথায়? আমার খুব মনে পড়ছে ওদের কথা। রুহি, রিয়ানা কোথায়? রাহুল, আরিয়ান, শাহিল, বাবাই বা কোথায়? সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে মায়ু, চলে আসবে খানিক বাদে। ভালো করেছিস, কালকে থেকে সবাই এখানে পড়ে আছে। কয়টা বাজে রে? সকাল 10:30। তুই বাড়ি যাবি না? তোকে নিয়ে একেবারে ফিরবো। আমার তো ঠিক হতে দেরি লাগবে অনেক। ততদিন কি এখানে পড়ে থাকবি নাকি? দরকার হলে তাই থাকবো।
মায়া মলিন চোখে তাকালো ওর দিকে। তখনই মাহেরা খান, রাফানা চৌধুরী আর ওর বন্ধুরা ঢুকলো। মাহেরা খান এসে মায়ের পাশে বসলো, রুদ্রকে উদ্দেশ্য করে বলল, কিছু খেয়েছো তুমি? রুদ্র পানশুটে মুখে মাথা নাড়ল। রাফানা চৌধুরী অবাক হয়ে বলল, কি বলো, কিছু খাওনি? কাল সকাল থেকে কিচ্ছু খাওনি তুমি রুদ্র? এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দাওনি। এভাবে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন মায়ার খেয়াল রাখবে কিভাবে? আরে আম্মু, কিছু হবে না আমার, ঠিক আছে আমি। বলেই রুদ্র উঠে দাঁড়ালো। মায়া আলতো করে হাত চেড়েই ধরল রুদ্রের হাত। রুদ্র ঝুঁকে এলো ওর কাছে। মায়া আস্তে করে বলল, বাড়ি যা রুদ্র। যেতে হবে না মায়ু, আমি ঠিক আছে। রুদ্র মায়ের গালে হাত দিয়ে বলল, তোকে আমি বাড়ি যেতে বলছি। কালকে থেকে তেমন কিছু খাসনি তুই। বাড়িতে গিয়ে ফ্রেশ হবি, তারপর পেট ভরে কিছু খাবি। এখানে সবাই আছে, আমার থাকতে কষ্ট হবে না। না, কোথাও যাবো না আমি, আমি এখানে থাকবো। দরকার হলে এখান থেকে কিছু কিনে খেয়ে নেব। রাহুল বলল, বাড়িতে গিয়ে খাওয়া আর এখানে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। আর এখানে ফ্রেশ কোথায় হবি তুই? তাই বলছি যা, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। আমরা সবাই তো আছি মায়ের কাছে। সবাই যেতে বলছে রুদ্রকে, কিন্তু তারপরও ও যেতে রাজি হচ্ছে না। রুদ্রর হাতে টান পড়ায় রুদ্র আবার ঝুঁকলো মায়ের কাছে। রুদ্র, ডক্টর আমাকে উত্তেজিত হতে মানা করেছে, বেশি প্যানিক হতেও মানা করেছে। কিন্তু তোর জন্য আমি প্যানিক হচ্ছি রুদ্র। তোর জন্য চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়বো আমি। তুই যদি এখন বাড়ি না যাস, তাহলে তোর সাথে আর কথাই বলবো না আমি। রুদ্র অসহায় মুখ করে তাকালো মায়ের দিকে। ওকে ছেড়ে এক সেকেন্ডের জন্য নড়তে মন চাচ্ছে না, বাড়িতে যেতে মন সায় দিচ্ছে না একটুও। কিন্তু মায়ের জেদ জানে ও, যদিও না খাওয়ার চিন্তায় প্যানিক হয় তখন। মায়ের টেনশন সইতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, ও যাবে আর আসবে, যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ কমপ্লিট করে চলে আসবে। রুদ্র সব কিছু ভেবে বলল, ঠিক আছে, যাচ্ছি আমি। রুদ্র তাকালো মায়ের দিকে, আবার ঝুঁকে বলল, আমি তাড়াতাড়ি চলে আসবো জান। মায়া মিষ্টি হাসলো, চোখ দিয়ে বিদায় জানালো রুদ্রকে। রুদ্র সবার থেকে বিদায় নিয়ে কক্ষের বাহিরে পা বাড়ালো। মায়াকে তাকিয়ে থাকতে দেখে কাচের দরজার ওপর থেকে হাত দিয়ে বাই জানালো। মায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। ভেতর থেকে কেউ জানান দিচ্ছে, মানুষটাকে যে চলে যেতে দিলি, আবার ওকে দেখার সুযোগ হবে তো তোর। আকাশের গুমট অবস্থা, কালো মেঘের আড়ালে ঢেকে গেছে তেজস্বী সূর্য। সকাল থেকে সৌন্দর্যের রৌদ্রময় দিন ছিল, তা কিঞ্চিত অন্ধকারে ছেয়ে গেছে। গরম গরম ডাকে আকাশ পাতাল এক করে বজ্রপাত হচ্ছে। ঘন কালো মেঘে ছেয়ে যাওয়া পৃথিবীকে হঠাৎ আলোকিত করে বজ্র ডাক দিচ্ছে বারংবার। শোষো বাতাসের মাঝ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে রুদ্র। বাতাসের তোপে গাড়ির ব্যালেন্স ধরে রাখাও কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আশেপাশের জনমানব উৎকণ্ঠা নিয়ে তাদের বাড়ি ফিরে যাচ্ছে। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় ভারী বর্ষণ শুরু হবে। এই অবস্থায়ও 1 ঘন্টার রাস্তা রুদ্র 30 মিনিটে পৌঁছালো। হন্তদন্ত হয়ে দোতলায় উঠে চটজলদি শাওয়ার নিল। কয়েকজন সার্ভেন্ট আছে বাড়িতে, এর মধ্যে একজন টেবিলে খাবার বেড়ে দিল রুদ্রকে। রুদ্র কাল বিলম্ব না করে খেতে বসলো, কিন্তু খাওয়ার চেষ্টায় বুঝতে পারল ওর গলা দিয়ে খাবার নামছে না। যে মানুষটা ও বাড়ি না ফেরা পর্যন্ত খেত না, সে যে না খেয়ে আছে। হসপিটালের ওই সাদা বেডে স্যালাইনকে সঙ্গী করে বেঁচে আছে। তার 1 ফোঁটা পানি খাওয়া মানা। রুদ্রর চোখ ভিজে আসে, বা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নাই। আজকে হাত দিয়ে খাওয়ার শক্তিটুকু পাচ্ছে না ও। বারংবার মনে পড়ছে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে কতবার ওকে খাইয়ে দিয়েছিল মায়া। তারপরও ও কেমন করেছিল মায়ের সাথে। মেয়েটা অপেক্ষা করত ওর জন্য, আরও আসা মাত্র ঝগড়া শুরু করে দিত। ও মন খারাপ করে না খেয়ে শুয়ে পড়ত। রুদ্র জানত ও খিদে সহ্য করতে পারে না, তবু একবার উঠিয়ে পর্যন্ত খাওয়াতো না। কতবার ও রুদ্রর বিষাক্ত বাণীগুলো সহ্য করতে না পেরে কেঁদে দিয়েছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু রুদ্রের কাছে এসব নাটক মনে হয়েছে। ওর কান্না কষ্টগুলো রুদ্রের কাছে ক্রিঞ্জ নাটক মনে হয়েছে। রুদ্র অক্লিষ্টে ঢোক গিলে, আজব হঠাৎ খেতে বসে এসব মনে পড়ছে। মেয়েটার কাছে ক্ষমা চাওয়া হয়নি, ভালোবাসার কথা বলেছে, কিন্তু ক্ষমা তো চাওয়া হয়নি। মায়ের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন পড়েনি কোনোদিন ওর।
বন্ধুত্বে ক্ষমা নামক কোনো শব্দ নেই, কিন্তু আজকে খুব করে ক্ষমা চাইতে মন চাচ্ছে। এত এত অন্যায়ের ভার রুদ্র নিতে পারছে না। নিজের অপরাধের জন্য নিজেকেই যে ক্ষমা করতে পারেনিও, তাহলে মায়া কি করে ক্ষমা করবে? আজকেই ক্ষমা চাইতে হবে। মায়া যতই বলুক ও এসব কিছু মনে রাখেনি, তারপরও মনের ক্ষতগুলো থেকে যায় সব সময়। দরকার হলে রুদ্র মায়ের পা ধরে থাকবে ক্ষমা না করা পর্যন্ত। নিশ্চয়ই মায়া রুদ্রের এই অবস্থা দেখে ক্ষমা না করে থাকতেই পারবে না। সকালে সত্যি অনেক খিদে লেগেছিল রুদ্রের, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে একটুও খিদে নেই। মনের মধ্যে উত্তাল ঢেউ, মস্তিষ্কে শুধু একটা চিন্তা, মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। ও মন থেকে ক্ষমা করবে তো? রুদ্র তৃপ্তি করে খেতে পারল না, শুধু যতটুকু খেলে পেট ভরবে ততটুকু নাকি মুখে ঝুঁকালো। কিছু খাবার পানি দিয়ে খেলো বহু কষ্টে। আকাশ পাতাল এক করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। রুদ্র বাড়ির সদর দরজায় এসে দাঁড়ায়। আকাশ পানে তাকিয়ে আকাশের কালো রূপ দেখে। ছাতা না নিয়ে বৃষ্টি মাথায় এক দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। বৃষ্টির তোপে বাইরের দিকটা ঘোলাটে দেখা যাচ্ছে। গাড়ির সামনের গ্লাসের উপর বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। এই ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে রুদ্রের বেশ বেগ পোহাতে হচ্ছে। প্রলয়ঙ্কারী বৃষ্টি তার দাপটের রূপে চারপাশ গ্রাস করে নিচ্ছে। জনমানব শূন্য রাস্তা, ক্ষণে ক্ষণে বিজলি চমকাচ্ছে, বাজ পড়ার শব্দ হচ্ছে। এই ভারী বর্ষণে গাড়ি নিয়ে সামনে এগোতে বেশ হিমশিম খেতে হচ্ছে রুদ্রকে। গড়গড়াওয়াজে গাড়ি থেমে যায়। রুদ্র চাবি দিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই গাড়ি চলছে না। রুদ্র বিরক্তি নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। গাড়ির বনেট অর্থাৎ সামনে ঢাকনা খুলে চেক করে। বনেটে পানি ঢুকে জবজবে অবস্থা। গাড়ির ভিতর থেকে কাপড় নিয়ে সাবধানতার সাথে মোছার চেষ্টা করেও, কিন্তু ভিতরে ঠিক করতে গেলেই সংঘর্ষ হয়। হাজার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারে না। রুদ্র মুখে হাত দিয়ে ঠেকে গাড়ির সামনে বাবু হয়ে বসে। কান্না পাচ্ছে ভীষণ ওর। হসপিটাল থেকে বের হয়েছে 2 ঘন্টা হয়ে গেছে। মায় কেমন আছে কে জানে, অপেক্ষা করছে নিশ্চয়ই ওর জন্য। কখন দেখতে পাবে মায়াকেও? ওর মুখটা যে ভীষণ মনে পড়ছে। মনের ভেতর গো ডাকছে। বারংবার মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। রুদ্র উঠে দাঁড়ায়। এই বৃষ্টির মধ্যে ক্যাব পাওয়া সম্ভব নয়। রুদ্র আশেপাশে তাকে গাড়ি খোঁজার চেষ্টা করে, কিন্তু পুরো রাস্তা খালি। যানবাহন তো দূরের কথা, একটা মানুষেরও অস্তিত্ব নেই। রুদ্রের হঠাৎ মাথায় আসলো হসপিটাল থেকে বেশি দূরের রাস্তায় দাঁড়িয়ে নেই ও। এখান থেকে গাড়ি করে গেলে 10 মিনিটের রাস্তা। রুদ্র চোখ মুখ খিচে দৌড় লাগালো। এখন যদি পুরো রাস্তা দাপিয়েও দৌড়াই, তবুও অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই। বৃষ্টির ফোঁটার কারণে চোখ খুলে সামনে তাকাতেও কষ্ট হচ্ছে। রুদ্র ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলো হসপিটালের নেমপ্লেট। রুদ্র বিজয়ের হাসি হাসে। উচ্ছ্বসিত হয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। কোমরে হাত রেখে বড় বড় করে শ্বাস নেয়। শার্টে হাতা দিয়ে মুখমণ্ডল থেকে পানি মোছার চেষ্টা করে, কিন্তু কপালের সামনে চুলগুলো থেকে চপচপ করে পানি পড়ে আবার মুখ ভিজিয়ে দেয়। কালো শার্টটা ভিজে গায়ের সাথে লেপটে গেছে। শার্ট প্যান্ট থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যেন এখনই সুইমিং পুল থেকে উঠে এসেছে ও। শ্যামবর্ণ ভেজা মুখে ওকে সতেজ স্নিগ্ধ দেখাচ্ছে। যে কজন নার্স ওর সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ওকে পুরোটা স্ক্যান করে গেছে। রুদ্র ঠোঁট টিপে হেসে সামনে আগায়। যদি মায়া এদেরকে দেখতো তবে নিশ্চিত জেলাসিতে শেষ হয়ে যেত। তারপর জেলাসি রাখতে না পেরে এদের সামনে গিয়ে বলতো, আরেকজনের জিনিসে চোখ দেওয়া ঠিক না। রুদ্র হাসে। মায়ের সব পাগলামো মনে করে মনে মনে ঠিক করে নেয় মায়াকে আজ ওর দৌড়ানির গল্প শোনাবে। বলবে মায়া যে বলে রুদ্রকে একটু ভালোবাসে না, শুধুমাত্র ওর জন্য কীভাবে এই ভয়ানক বৃষ্টির মধ্যে দৌড়ে এসেছে। মায়া নিশ্চয় এসব শুনে বকবে ওকে, শাসন করে বলবে, কেন এই বৃষ্টির মধ্যে এভাবে দৌড়ে এসেছ? এই শাসনগুলো অনেক দিন ধরে মিস করছে রুদ্র। মায়া অনেকদিন ওর সাথে ভালো করে কথা বলে না। অনেকগুলো দিন ওদের ঝগড়া হয় না, মারামারি হয় না। রুদ্র আবার হাসে, কিন্তু ইউনিটের সামনে আসতে রুদ্রের হাসি মিলিয়ে যায়, পা থেমে যায়। ইউনিটের সামনে মানুষের ভিড়। নার্সরা দৌড়াদৌড়ি করে যাচ্ছে সেদিকে। কান্নার স্বর ভেসে আসছে ক্রমে ক্রমে। রুদ্র চুপসে যায়। মনের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়। সামনে আগানোর সাহস অবধি পায় না। তারপরও নিজের অবশ পা কোনো মতে টেনে নিয়ে যায় ইউনিটের কাছে। সবাই কাঁদছে। মাহেরা খান আর রাফানা চৌধুরীও কাঁদছেন।
মুস্তাফিজ খান এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তার পাশে রোয়ান চৌধুরী বারবার চোখ মুছছেন। রুদ্র অবাক হয় না নিজের বাবাকে দেখে, এখন অবাক হওয়ার মতো পরিস্থিতি না। রুহানি আর রাহুলের মা দোয়া পড়ছেন, তাদের চোখেও পানি। আরিয়ান আর সাহিরের বাবা দাঁড়িয়ে আছে মুস্তাফিজ খান ও রাফানা চৌধুরীর সাথে। রোদের ঘোলাটি চোখে তাকায় সামনের দিকে, আশেপাশে তাকিয়ে সবার কান্নার উৎস খুঁজে পায় না। ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে এক জায়গায়, সবাই হিচকি তুলে কাঁদছে। রুহানি রুদ্রকে দেখে আরও জোরে কেঁদে দেয়। রুদ্র বোকা বোকা চোখে তাকায় সবার দিকে, ঘটনার আদ্যপ্রান্ত বুঝতে পারে না। রুদ্র বেরিয়ে যাওয়ার পরপরই রোয়ান চৌধুরী এসেছিল মায়াকে দেখতে। সম্পর্কে বৌমা হলেও তিনি সবসময় মায়াকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন, স্নেহ করেছেন। মেয়ের অসুস্থতায় নিজের সব কাজ ফেলে ছুটে এসেছেন সুদূর কানাডা থেকে, তাই এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে আর বাড়ি যাননি, একেবারে হসপিটালেই চলে এসেছেন তিনি। রোয়ান চৌধুরী আসার একটু পরেই আরশি এসেছিল মায়ের সাথে দেখা করতে, হাতে ফুলের বুকেট নিয়ে। রুহানি, রাহুল, সাহিল, রিয়ানা আর আরিয়ান তখন ইউনিটের বাহিরে দাঁড়িয়েছিল। সবাই ভূত দেখার মতো তাকিয়েছিল ওর দিকে। আরশি থমথম খেয়ে যায় ওদের তাকানোর ধরন দেখে, কিন্তু যখনই ওদের তাকানো উপেক্ষা করে আরশি কক্ষের ভিতরে ঢুকতে যায়, নার্সরা বাধা দেয় ওকে। পেশেন্টকে ঘুমের মেডিসিন দেওয়া হবে, তাই কাউকে এখন ভেতরে অ্যালাউ করা হবে না, যাতে কোনো ডিস্টারবেন্স না হয়। আর সে অনেক কাকুতি মিনতি করে ঢোকার জন্য বলে একটু কথা বলেই চলে আসবে, কিন্তু নার্স ওকে বারণ করে, ঢোকার অনুমতি দেয় না। রুহানি গিয়ে জিজ্ঞেস করে আরশির থেকে, কেন এসেছ? আরশি উত্তর দিল মায়াকে দেখতে। একটু আগেই এক ক্লাসমেট থেকে খবর পেয়েছে মায়া অসুস্থ হয়ে পড়েছে, তাই একটাবার দেখতে এসেছে মায়াকে। আরশি অনুরোধ করে রুহানিকে যাতে নার্সকে বলে ওকে ঢুকতে দেওয়ার সুযোগ করে দেয়। রাহুল আরশির উৎকণ্ঠা দেখে এগিয়ে এসে অনুরোধ করে নার্সকে। এক একে সবাই অনুরোধ করলে নার্স আর নাকচ করতে পারে না, ঢোকার অনুমতি দেয়। আরশি হাসি মুখে কক্ষে ঢোকে, কারো আসার শব্দ অনুভূত হতেই মায়া চোখ খোলে। আরশিকে দেখে চোখ বড় বড় করে তাকায়। আরশি মিষ্টি হেসে ফুলের বুকেট রাখে সাইড টেবিলের ওপর, মায়ের সামনে ছোট্ট বেঞ্চি টেনে বসে। মায়াকে উদ্দেশ্য করে বলে, কিরে, কি অবস্থা করেছিস নিজের? এভাবে অসুস্থ হয়ে পড়লি কি করে? মায়া উত্তর দেয় না, এখনো অবাকের ভাবটা পুরোপুরি কাটেনি। আরশি হাসে মায়ের রিয়েকশন দেখে, নিজ থেকেই বলে, এত অবাক হওয়ার কিছু নেই। আমি যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম তখন তুইও আমাকে দেখতে গিয়েছিলি, তেমন রিয়াকশন দেওয়ার দরকার নেই। মায়া আস্তে করে বলে, ফর্মালিটি পূরণ করতে এসেছিস? শত্রুর সাথে ফর্মালিটি কিসের? দেখতে এলাম তোকে। আর এইটা? মায়া সাইড টেবিলের দিকে তাকিয়ে বলে, ফুলের বুকেট। তোর না কালো গোলাপ পছন্দ, তাই কালো গোলাপ চোখে পড়তেই নিয়ে এসেছি। থ্যাঙ্কস। মায়া চোখ পিট পিট করে বলে। ওয়েলকাম। ক্ষণকাল নীরবতায় কেটে যায়। আরশি খুঁজে পায় না কি দিয়ে কথা শুরু করবে। আরশি? মায়ের ডাকে আরশি একটু ঝুঁকে মায়ের কাছে যায়। মায়া আধো আধো স্বরে বলল, তুই জিতে গেছিস রে আরশি। কিসে? আরশি ভ্রু কুচকে জিজ্ঞেস করে, মনে নেই চ্যালেঞ্জ দিয়েছিলাম আমরা? আরশি হাসি মুখে ফিসফিসিয়ে বলে, কি করে জিতলাম? রুদ্র তো এখনো তোর কাছে, আমার কাছে ফিরে আসলো কইও? তোর কাছে ফিরে যায়নি, কারণ ও দুটানায় ভুগছিল। ও চায়নি বড়রা কষ্ট পায়। বড়রা সবাই একসাথে ডিসিশন নিয়ে আমাদের বিয়ে দিয়েছিল, তাই আমাদের ডিভোর্স হয়ে গেলে কষ্ট পেত ওরা। যেমন তেমন ফিরে আসেনি তো, জিততে পারিনি আমি চ্যালেঞ্জ। ভুল নেই, আমি হেরে গেছি। অনেক অহংকার করে না বলেছিলাম রুদ্র ভালো থাকবে আমার সাথে। ওর বন্ধুত্ব ওর কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই কখনো ফিরে যাবে না তোর কাছে। সব অহংকার মিথ্যে হয়ে গেছে রে। ওর কাছে আমার বন্ধুত্বর চেয়েও তোর 2 বছরের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ ছিল। দেখতেছিস না, ও সবসময় তোর সাইড নিত। কোনো দোষ করলে তোর সাইড নিয়ে বকতো আমাকে, সব সময় বলতো আমাকে তোকে যাতে কষ্ট দিয়ে কিছু না বলি। ও আগে বুঝতে পারেনি সেটা, তুই সুইসাইড করার পরে বুঝেছিল। ও আমাকে অনেকবার ডিভোর্স দিতে চেয়েছিল, আমি দিতে দেইনি ওকে। ডিভোর্সের জন্য দুজনের মতামতের প্রয়োজন হয়, তাই আমার পারমিশন ছাড়া ও আমাকে ডিভোর্স দিতে পারেনি। আরশি মুখটা গম্ভীর করে বলে, তাহলে স্বীকার করছিস হেরে গেছিস তুই আমার কাছে?
মায়া উপর নিচ মাথা নাড়ে, আরশি তাচ্ছিল্য স্বরে বলে, বাহ, ক্লাসের ফার্স্ট গার্ল তাহলে আমার কাছে হেরে গেছে। সেই হার আবার কে স্বীকার করছে? মায়া, এই দিনের সৃষ্টিকর্তা দেখালো আমাকে। মায়া কিছু না বলে তাকিয়ে থাকলো ওর দিকে। এবার আরশি নরম কণ্ঠে বলল,